হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল অয়ন ভাইবস। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই একতরফা হার টিম ইন্ডিয়া পাকিস্তানকে দিয়েছে এবং এই হারের পরে আর কোন রকম কম্পিটিশন তো আমি আর দেখছি না। আর ইন্ডিয়া পাকিস্তান নিয়ে আর এত হাইপ করারও দরকার নেই, কারণ পাকিস্তান সেই টিম আর রইল না যে ইন্ডিয়াকে কোন রকম টাফ ফাইট দিতে পারে। এই যে নতুন ভিডিওটা যেটা আপনারা দেখছেন অয়ন ভাইবসে, আজকে আমরা দুজন একসাথে আছি, সৌম্য আছে, আজকে আর ঘর থেকে হয়নি, সামনাসামনি বসে করছি। তার কারণ একটা মহরণ হলো আগের দিন, যেটা একতরফা হলো। আমরা সবাই টিভির সামনে বসেছিলাম, অনেকে কাকে ছুটির দিন ছিল, অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তারাও টিভি খুলে বসেছিল, একটা মহরণ দেখবে, একটা ব্যাটেল দেখবে, যেখানে পাকিস্তানের যে একটা খিদে, ইন্ডিয়ার থেকেও বেশি জয় প্রয়োজন ছিল পাকিস্তানের, সেখানে পাকিস্তানের একটা খিদে সেটা কিন্তু আমরা দেখলাম না। জেতার যে একটা খিদে সেটা দেখলাম না। প্রথমে ব্যাট করতে আসে, ব্যাট করতে সে সেরকম কিছু করতে পারেনি, উইকেট ফেলে। বলতে গেলে ইমামুল হক যে ফাকার জামানের জায়গায় এসেছিল, সে উইকেটটা ফেলে, যেখানে আকসার প্যাটেল কি জাতের ফিল্ডার সেটা আমরা জানি, কিছুই করতে পারবো না। বাবার আজম টেকনিক্যালি গুড দেখাচ্ছিল, কভার ড্রাইভ মারছিল, অন ড্রাইভ মারছিল, দেখে ভালো লাগছিল, বাট সেই হার্দিক পান্ডিয়ার বলে কভার ড্রাইভ মারতে গিয়ে পিছনে ক্যাচ দিয়ে বসে রাহুলকে। দেখুন, ম্যাচের ব্যাপারে আমরা সবাই জানি, সবাই আলোচনা করেছি, বাট আজকে এটা আলোচনা করবো আদতে কি পাকিস্তান আর ইন্ডিয়ার সমকক্ষ তো দূরের কথা, ধারে কাছে আসতে পারে, সেটা আমি সমকে জিজ্ঞাসা করবো। আগের দিন তুই ম্যাচটা দেখেছিস ভালোভাবে, সবাই আমরা দেখেছি ম্যাচটা কোনো না কোনো ভাবে। তো ম্যাচটা দেখার পরে তোর কি মনে হলো যে পাকিস্তানের যে প্রথমত বলে এত বছর পরে পাকিস্তানের একটা টুর্নামেন্ট হচ্ছে, 29 বছর পরে, সেখানে সব থেকে প্রথম টিম হলো পাকিস্তান, আপাতত ভার্চুয়ালি যারা বেরিয়ে গেছে, ছিটকে গেছে। তোর কি মনে হয় পাকিস্তান এই যে হাইপ সৃষ্টি করে ইন্ডিয়া পাকিস্তান, আর কি করা দরকার? হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান যখন দুটো পড়শি দেশ খেলবে তখন তো হাইপ হবেই। কারণ একটা ইতিহাস আছে, ইন্ডিয়া পাকিস্তানের একটা নিজস্ব ইতিহাস আছে, পলিটিক্যাল ইতিহাস যেটা, তার জন্য কিন্তু খেলার হাইপ এমনিই হয়। বাট একটা কারণ, মানে কালকের ম্যাচটা যে থ্রু আউট যারা দেখেছে তারা এটা বুঝতে পারবে যে ম্যাচটা কিন্তু থ্রু আউট কোথাও জমেনি। কারণ খেলা একটা হয় কি, ব্যাটিং ভার্সেস বোলিং, বোলিং ভার্সেস ব্যাটিং কম্পিটিশন থাকে একটা। ওরা ভালো বল করছে, এরা ভালো ব্যাট করছে। জেনারেলি যেটা হতো যে ইন্ডিয়ার ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং, আমরা জেনারেলি এই খেলাই দেখেছি যে পাকিস্তানের বোলিং এর সাথে ইন্ডিয়ার ব্যাটিং এর টাসেলটা হতো। কখনোই বলবো না পাকিস্তান এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং পেয়েছে, বাট এখন খেলাটা এমন হয়ে গেছে, না পাকিস্তান বোলিং এ ভালো, না পাকিস্তান ব্যাটিং এ ভালো। তারা সোকল্ড বড় বড় সুপারস্টার বানিয়েছে, মোহাম্মদ রিজওয়ান ওদের ওখানকার অনেক বড় সুপারস্টার, বাবার আজম, কিন্তু তাদের থেকে মডার্ন ডে যে ওয়ানডে ক্রিকেট সেটা কখনোই আমরা দেখতে পাই না। মধ্যযুগীয় একটা ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট তারা খেলে, যেখানে তাদের স্ট্রাইক রেট থাকে 70, 75, 65, এইরকম স্ট্রাইক রেট তারা মেনটেন করে খেলে। এন্টায়ার মিডিল অর্ডারে খুশদিল শাহ ছাড়া বা উপর দিকে যদি আমি যাই, সৎ শাকিল একটু ভালো খেলে, বাট এই দুজনকে ছাড়া আমার একটা প্লেয়ারকেও দেখে মনে হয় না যাদের মধ্যে অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ নেচারটা আছে। আমিও আমার ভিডিওতে বলেছিলাম যে ফাকার জামান এই জন্যই পাকিস্তানের এত ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল, যে তার মধ্যে একটা অ্যাগ্রেসিভ নেচারের প্লেয়ার ছিল, সে ম্যাচটা ঘোরাতে পারত। কিন্তু ফাকার জামানকে যখন টিম থেকে বাদ দেওয়া হচ্ছে, ফাকার জামান ছাড়া আর কোনো ব্যাটসম্যান নেই যারা এইভাবে পাকিস্তানকে অ্যাগ্রেসিভলি স্টার্টও দিতে পারবে বা অ্যাগ্রেসিভলি ফিনিশও করতে পারবে। ইন্ডিয়ায় একাধিক প্লেয়ার আছে, পাকিস্তানে নেই। প্লাস বোলিং, বোলিং তো লেট ডাউন করছে পাকিস্তান, এখন সেই তিনটে বোলার নিয়েই খেলছে, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রফ। নাসিম শাহকে যদি আমি বাদ দিই, বাকি দুজনের মধ্যে হারিস রফ তো ছেড়েই দিল। হারিস রফকে কেন পাকিস্তান খেলাচ্ছে, শুধুমাত্র নামের জোরে খেলাচ্ছে, কোনো তার থেকে পারফরমেন্স আসছে না। আর শাহিন শাহ আফ্রিদি, একটা রোহিত শর্মার উইকেট যথেষ্ট নয়, তাকে এটা বুঝতে হবে, থ্রু আউট 10 ওভার ভালো বল করতে হয়। তো আর স্পিনারের অভাব, ভালো স্পিনার কিন্তু নেই পাকিস্তানে, এটা কিন্তু একটা ব্যাপার। দেখ, তুই একটা কথা বললি নাসিম শাহকে আমি বাদ দিচ্ছি, এখানে আমি যে এই যে বলা হয় না যে শাহিন শাহ আফ্রিদি, তারপরে বল হারিফ রব এবং নাসিম শাহ, এরা একটা একটা বলে না পেস অ্যাটাক, পাকিস্তানের ভালো বোলিং অ্যাটাক। একবার ভালো বোলিং অ্যাটাকের উদাহরণ দিচ্ছি শাহিন শাহ আফ্রিদি, যাকে ওয়াসিং আকরাম বলা হয়, রবি শাস্ত্রী পুরোনো করেছিলেন। তো তার হচ্ছে, আপনারা ভাবুন, একবার দেখে নিন চেক করে, লাস্ট 5 ম্যাচের আমি ডেটা দিচ্ছি, লাস্ট 5 ম্যাচে ওডিআই, লাস্ট 5 ম্যাচে শাহিন শাহ আফ্রিদি তোর হচ্ছে তার অ্যাভারেজ, মানে হচ্ছে তার ব্যাটিং এ নয়, বলিং এ অ্যাভারেজ, মানে সে রান খেয়েছে 48, তার অ্যাভারেজ 48। হারিফ রফ উইকেট নিয়েছে 8টা,
ঠিক আছে, হারিস রফ লাস্ট 3 ম্যাচ খেলেছে, ইকোনমি রেট অনেক হাই, মানে তোর হচ্ছে দুটো খেয়েছে, বাদ দে, দুটো ম্যাচ বেরিয়েও খেলেনি, 3টে ম্যাচে একটা বোলারের অ্যাভারেজ হচ্ছে 52। ঠিক আছে, তুই যে বলি নাসিম শাহ সব থেকে বেশি অ্যাভারেজ, সব থেকে বেশি মার হিসাব মতো নাসিম শাহ খেয়েছে 56 লাস্ট 5 ম্যাচে, উইকেট 5টা, হ্যারিস রফের 3টে। মানে কোথাও এরা রান মেশিন, বাট বোলিং ব্যাটিং এর দিক থেকে না, বোলিং এর দিক থেকে। তো এই পাকিস্তানের বোলিং নিয়ে আমি কি বলবো, এইটা কি মানে তোর কি মনে হয় যে বড় বোলিং অ্যাটাক এই পাকিস্তানের টিম? না, বড় বোলিং অ্যাটাক একদমই না। পাকিস্তান এই এক্সকিউজটাও দিতে পারবে না যে দুবাইতে খেলা হয়েছে বলে তাদের বোলাররা পারফর্ম করতে পারেনি, কারণ কালকে তো তবু ভালো 46 ওভার অব্দি খেলা গেছে এই কম স্কোরে। আগের দিন তো পাকিস্তানের ঘরের মাঠে 300-র ওপর রান করে দিয়েছিল নিউজিল্যান্ড এই বোলিং লাইন আপের এগেনস্টে, তো এই এক্সকিউজটাও কাজ করবে না যে দুবাইতে খেলা হচ্ছে। আর একটা কথা, পাকিস্তান যে বোলিং লাইন আপটা ক্যারি করছে, এবার তাদের এখানে একটা হোলসেল চেঞ্জ আনতে হবে, টাইম হয়ে গেছে, কারণ অনেকদিন ধরেই তারা এই বোলিং লাইন আপটার উপর স্টিক আছে। আমি যদি খুব ভুল না হয় তাহলে 2021 থেকেই এই লাইন আপটা, মানে এই লাইন আপের আশেপাশেই বোলিং চলছে। বাট এটার উপর একটা চেঞ্জেস এবার কিন্তু দরকার পাকিস্তান টিমের যদি জন্য। আমি দেখি বড় বড় কথা বলা, ভারতকে হারাবো, এই করবো সেই করবো না করে নিজেদের ক্রিকেটে কনসেন্ট্রেট করলে আমার মনে হয় তাদের খেলা আরো ইমপ্রুভ করবে। আর স্পিনার, কোয়ালিটি স্পিনার, এক সময় ছিল যখন পাকিস্তান টিমে শোয়েব মালিক, যারা পার্ট টাইমও ভালো বোলিং করতো, মোহাম্মদ হাফিজ পার্ট টাইমে ভালো বল করতো, এবং তাদের কাছে একটা এক্সপেক্টার হতে থাকতো, সেটা হচ্ছে সাইদ আজমল, যার বোলিং কিন্তু সেই ক্যালিবারের স্পিনার কিন্তু পাকিস্তান কোনোদিন আর পাচ্ছে না, এবং যেগুলো পাচ্ছে সেগুলো তারা পার্ট টাইমার হিসাবে। আমরা শাহিদ আফ্রিদিকেও বলে যাচ্ছি। শাহিদ আফ্রিদি তো বড় নাম, শাহিদ আফ্রিদি লেগ স্পিন করতো, ভালোই বল করতো, বাট ওই সময় শাহিদ আজমল একটা, মানে শাহিদ আজমল, শাহিদ আফ্রিদি যদি বলিস, কিছু ক্ষেত্রে শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, অনেকজন কন্ট্রিবিউট করতো। এই মুহূর্তে কন্ট্রিবিউট করার মতো কোনো প্লেয়ার তুই দেখবি না, তুই যদি জেনারিক দেখিস কজন আছে, মানে খুশদিল শাহ বোলিং করে, আবরার বোলিং করে, আর কারোকে মানে সেরকম একটা স্পিনিং স্ট্রং। মানে পাকিস্তান ভাবছে এদেরকে দিয়ে আমি বিরাট কোহলি, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মার উইকেটটা ফেলবো, এবং সিরাজ আইয়ার যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার ওডিআইয়ের দিক থেকেও, তো এদের আমি উইকেট পড়ি। যদি পাকিস্তান যদি এটা ভেবে থাকে তাহলে সেটা হচ্ছে, মানে আজকে আমি যদি এই ভাবনা চিন্তা হয় তাহলে পাকিস্তানের সাথে আমি আদার যারা টিম তাদের পার্থক্য দেখছি। এবং আরেকটা জিনিস আমি বলি রাখি, ব্যাটিং এর দিক থেকে শুধু বোলারদের তো দোষ দিলে হয় না, রানটা আসলে ব্যাটসম্যানরা করতে পারেনি। তুই দেখ যখন প্রথম দুটো উইকেট পড়লো, ঠিক আছে, বাবার আর হচ্ছে ইমামুল হক একটা পার্টনারশিপ হলো 104 রানের পার্টনারশিপ, রিজওয়ান সাথে, তার সাথে তোর খেললো হচ্ছে আমাদের সাউথ। তো এদের দুজনের মধ্যে যে 104 রানের পার্টনারশিপ হলো 144 বলে, ওডিআই দিক থেকে 144 বলে 104 রান, সেরকম কোনো ব্যাপার না, ঠিক আছে, ভালো রান, ভালো ভালো করেছে। একজন 77 বলে 64 করেছে, একজন ওরকম কাইন্ড অফ রান করেছে, বল বেশি রান কম। এখানে দেখার ব্যাপার হচ্ছে যে এরা দুজন টোটাল খেলতে 24টা ওভার, ঠিক আছে, তার মধ্যে 19টা ওভার এমন গেছে যেখানে 5-এরও নিচে রান, মানে পার ওভারে 5-এরও নিচে রান করেছে এরা। তো এরা নিজেরা স্লো ইনিংস খেলছে, এবং এরা ভাবছে যে আমরা আউট হওয়ার পরে যারা যারা আসবে তারা ফার্স্ট ইনিংস খেলবে। আদৌ থেকে এটা সম্ভব? মানে রেসপন্সিবিলিটি এদের দুজনকে নিতে হবে। যখন একটা প্লেয়ার 70-72টা বল খেলছে, প্রথম ম্যাচের ক্ষেত্রে বাবার আজম যখন 90-এর ওপর বল খেলে ফেলেছে, তার উচিত যে এই 90টা বল খেলেছি তাহলে রান সংখ্যাটাও আমার নিজের বলের আশেপাশে রাখা উচিত। 90 বল খেলে তুমি 60 রান করছো, বা মোহাম্মদ রিজওয়ান কালকে 71খানা বল খেলেছে, খেলে 46 রান করেছে, তো এইখানে রেসপন্সিবিলিটি তো নিতেই হবে, কারণ ইন্ডিয়ার কোনো প্লেয়ারই অন্তত যারা 70-72টা বল খেলছে তারা কিন্তু নিজের রানটাকে কনভার্ট করার ক্ষমতা রাখে। শ্রেয়াস আইয়ারের ইনিংসটা দেখ বা শুভমান গিলের ইনিংসটা দেখ, তাদের কাছে কিন্তু নলেজ ছিল আমরা কত রান চেস করছি, এটা একটা বড় ব্যাপার, কিন্তু তারা নিজেদের ইনিংসটাকে কনস্ট্রাক্ট করেছে। বিশেষ করে শুভমান গিল, সে তো প্রথমে যখন খেলছিল সেই ইনিংসটা, আর কালকে যদি শুভমান গিল আউট না হতো, কালকে তো শুভমান গিলের সেঞ্চুরি মারা ছিল, আর শুভমান গিলকে দেখে মনেই হচ্ছিল শুভমান গিল রিস্ক নিয়ে খেলছে। শ্রেয়াস আইয়ারের কথা যদি আসে, শ্রেয়াস আইয়ার দুর্দান্ত, নাম্বার 4-এর আমি বলবো পারফেক্ট প্লেয়ার শ্রেয়াস আইয়ারই, কারণ শ্রেয়াস আইয়ার দুর্দান্ত ওই জায়গাটা। এখন ইন্ডিয়ার হয়তো একটা কোলাপস হওয়ার চান্স ছিল যদি শ্রেয়াস আইয়ার আউট হতো, অক্ষর প্যাটেল আউট হতো, একটা জায়গা ছিল, বাট শ্রেয়াস আইয়ার হতেই দেয়নি, মানে ম্যাচটাই পাকিস্তানকে তৈরিই হতে দেয়নি। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা আমার মনে হয়, দুবাইয়ের পিচ পাকিস্তান খারাপই খেলেছে, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই, পাকিস্তান জঘন্য খেলেছে, কিন্তু দুবাইয়ের যে পিচ, এই দুবাইয়ের পিচে কিন্তু
যে টিম চেস করছে একদমই তাই। আবারও সেই টিমই অ্যাডভান্টেজ পাচ্ছে, সেই 2021-এর ট্রেন্ড। আর এই ডেটা জানার পরেও সেই টসে একটা ভুল সিদ্ধান্ত, যেটা যে পরবর্তীকালে পিচ স্লো হবে, ব্যাটিং এ প্রবলেম হবে, বাট সেটা আমরা দুবাইতে দেখছি না। দুবাইতে এই জিনিস, দুবাইতে যদি তোর কাছে রানের না থাকে, তুই যে কত রান চেস করছিস, তোর যদি এটা না থাকে, ইন্ডিয়াও একটা যদি ম্যাচে ফার্স্ট ব্যাটিং করে, ইন্ডিয়ার ক্ষেত্রে এই সমস্যাটা হবে। মানে ইন্ডিয়া তো বুঝতে পারবে, মেন্টালি তো বোঝা যাবে না যে কত রান আমরা করলে এই পিচের জন্য ঠিক। কেউ তো ইন্ডিয়া নেমেছে 350 রান করবে বলে, 350 রান করার টেন্ডেন্সি নিয়ে নামলো, 200 রানের ভিতর মান্ডিল হয়ে গেল, ম্যাচ জিতে গেল। ওয়েদার যদি এটা ভেবে নামলো যে 250 রান করলে আমার এই পিচের জন্য ফাইটিং টোটাল, তাহলে হয়তো বেটার হতো। সেই পিচ জাজমেন্ট করা কত রান এক্স্যাক্টলি হলে এই পিচের জন্য সুবিধা হবে, সেটা একটু মুশকিল। আর মোহাম্মদ শামি অবশ্যই, আমি ইন্ডিয়ার জন্য একটাই কনসার্ন দেখছি যে মোহাম্মদ শামি কালকে একটু একটু আমি দেখেছি খোঁড়াচ্ছে। আমি জানি না সেটা কতটা হতে পারে, গরম অত্যধিক টেম্পারেচারে খেলছে তো সেই জন্য হতে পারে, বাট মোহাম্মদ শামির কিন্তু ফিট থাকাটা আর মোহাম্মদ শামির ভালো বোলিং করাটা, ভালো রিদিমে বোলিং করাটা কিন্তু খুব দরকার ইন্ডিয়ার জন্য। একদমই তাই। তার সর্বশেষে আমরা দেখুন বিরাট কোহলির 100, শ্রেয়াস আয়ারের 50, বিরাট কোহলি, সেই ব্যাপারে আমরা আলোচনা করবো, কারণ সেটা আমরা দেখেছি কালকে ঘটে গেছে। আজকে জাস্ট আমরা এইটাই আলোচনার বিষয়বস্তু ছিল যে পাকিস্তান কি আদৌ ভারতের সমকক্ষ, বা এই যে হাইটটা হচ্ছে সেটা কি সত্যি জাস্টিফাইড, নাকি একতরফা ম্যাচ আমরা দেখছি। একটাও এরকম টি-20 দেখিনি যেটা রিসেন্ট যেটা হয়েছিল কিছু বছর আগে, যেখানে বাবার আজম আর রিজওয়ান দুজনে মিলে ইন্ডিয়াকে শেষ করে দিয়েছিল টি-20তে 4 বছর হয়ে গেছে। 4 বছর আগে। সেইটা ছাড়া আমরা মানে সেটাই মিডিলে একটা এসেছিল। তার আগে 2017-এর ফাইনাল, তার এর মধ্যে আমরা আর কোন রকম কোনো ফাইট দেখিনি, একতরফা লড়াই হয়েছে। সেটাই বিষয়বস্তু ছিল। বক্তব্য যেটা আমি খুব করে চাইছিলাম, এটা আমি বলি যে আপনাদের যে একটা এই সেলিব্রেশন, এবারে আপনারা আর ফ্লাইটে যেতে হবে না, পাকিস্তানেই আছেন, তো পাকিস্তান থেকেই বাসে করে বাড়ি চলে যান। কারণ আপনারা অলরেডি, যদি আজকে বাংলাদেশের উপর ডিপেন্ড করছে বাংলাদেশ নিউজিল্যান্ড কি করে, আপাতত ভার্চুয়ালি আপনারা চলে গেছেন বাড়িতে। তো এত বছর পর একটা টুর্নামেন্ট হলো, সেখানেও এরমভাবে চলে যেতে হলো। অ্যাগ্রেশন ভালো, বাট অতিরিক্ত অ্যাগ্রেশন ভালো নয়, এবং কার বিরুদ্ধে অ্যাগ্রেশন দেখাচ্ছ সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যাই হোক, ক্লাস একটা কোশ্চেন তোকে জিজ্ঞাসা করি, রিসেন্ট টাইমে তুই ক্রিকেট যদি আমি বিগত 10 বছরের ধরি, 2013 থেকে আমি ধরছি, আজকে 2025, এর মধ্যে দাঁড়িয়ে পাকিস্তানের যদি তুই অ্যাচিভমেন্ট দেখিস, তাহলে সেটা 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি। তা তোর কি মনে হয় পাকিস্তানের এই কারেন্ট টাইমে সরফরাজ আহমেদ সবচেয়ে বড় ক্যাপ্টেন ছিল, যে এটা আমার টিমটাকে চালাতে পারতো? এটা আমাকে নিঃসন্দেহে মেনে নিতে হবে, এবং একটা প্লেয়ারকে কিভাবে নিজেদের দেশ বা অন্যান্য প্লেয়াররা ট্রোল করে সরিয়ে দিতে পারে। ট্রোল কারণ একটা ক্রিকেটার, সে ক্রিকেট খেলতে, সে ইংলিশ শিখতে আসে, ইংলিশের টিচার নয়। তো বিভিন্ন ভাবে তাকে ট্রোল করা, তার হচ্ছে বার্গার খাওয়া, তার ফিটনেসের ইস্যু। বাট এখন বুঝতে পারছেন তো যে যার ফিটনেস ভালো, যাকে ফাইট করা হয়েছে, বাবার আজম, মুগলে আজম, বাবার আজম, বব সিরাজ, রিজওয়ান, তারা কি করছে। তো এইটাই দেখার বিষয় যে যে আমাদের সাকসেস দিয়েছে তাকে কিছু তো বছর চান্স দেওয়া উচিত। স্বাভাবিক, তাকে যদি এত ট্রোল করা হয়, সে তো কারণ কি আমি মানুষ। আজ যদি আমাদের ভিডিওতে খারাপ কমেন্ট আসে, আমাদের একটা এফেক্ট করবে, আমরা মানুষ। তো সেটাই পাশে থাকাটা সেটাই দরকার। এবং হ্যাঁ, দেখি একটা জিনিস যেটা বলা, যে সরফরাজ আহমেদের গুণটা কোথায় ছিল, সরফরাজ আহমেদ ইমাদ ওয়াসিমের মতো প্লেয়ারকে সুপারস্টার বানিয়ে দিয়েছিল। হাসান আলী, যে কিনা তার মানে সরফরাজ চলে যাওয়ার পরে ট্রোলি হয়েছে, হাসান আলী ওই সময় একটা সুপারস্টার বোলার ছিল পাকিস্তানে। তো প্লেয়ারদেরকে নিজেদের পোটেনশিয়ালটা বার করতে হয়। নাসিম শাহ, হারিস রফ, সাইম শাহ আফ্রিদি কেউ খারাপ বোলার নয়, সবাই ভালো বোলিং করে, বাট তারা সামও কিছু করতে পারছে না। আর লিডারশিপে তো গন্ডগোল আছে। যেভাবে রিজওয়ানকে ক্যাপ্টেনশিপ দেওয়া হলো, কারণ বাবার আজমের পর রিজওয়ান সবচেয়ে ভালো ব্যাটিং করতে হয় ওই সময়, ওই জন্য রিজওয়ান ক্যাপ্টেন। এবার আমি একটা কথা বলি, আমি কালকে খেলাটা যখন দেখছিলাম, পাকিস্তানের ব্যাটিং হচ্ছিল, তখন কমেন্ট্রি চলছিলাম, সরফরাজ আহমেদ ছিল। সরফরাজ আহমেদকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনি যদি ক্যাপ্টেন থাকতেন, তাহলে এই পাকিস্তানের স্কোয়াডটাকে কিভাবে বোঝাতেন, কি করতেন। তখন আমার যে কথাটা ভালো লাগলো, তখন সরফরাজ আহমেদ বললেন যে আমি যদি ক্যাপ্টেন থাকতাম, তাহলে বাবার আজমকে বলতাম যে তুমি 50 ওভার খেলো, তোমার অ্যারাউন্ডে আমি আমার বাদবাকি প্লেয়ারগুলোকে খেলিয়ে দেবো, তুমি 50 ওভার খেলো। সেই বাবার আজমকে বলার মতন কি আদৌ রিজওয়ান আছে, নাকি তার ড্রেসিং রুমে গিয়ে একটা জিনিস ভালো লাগলো, রিজওয়ান অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে আমাদের আর কিছু করার নেই, অন্য টিমের ভরসা আমরা থাকতে চাই না, আমরা কাইন্ড অফ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছি। এটাই ব্যাপার, যে এত বছর পর একটা টুর্নামেন্ট নিজেদের ঘরের মাঠে, বাট সবার আগে হিসাব মতো বেরিয়ে যেতে হলো। আর লাস্ট ব্যাপার, যেটা ভিডিওর টপিক, মানে এটা দিয়ে শেষ করবো, যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। কিং কোহলি, যে আসল কিং, অরিজিনাল কিং, সেটা আবারও প্রমাণ করলো পাকিস্তানের সামনে। বড় প্লেয়ার, সে সঠিক টিম বাজে এবং সঠিক সময়
সে ফুটে ওঠে, সে মানে ডিমি পেট্রোডাস থেকে শুরু করেও বিরাট কোহলি। তো এইটাই আগে ভিডিও শেষ করবো। অসংখ্য ধন্যবাদ সৌম্য ফ্ল্যাগ থেকে। সৌম্যকে অবশ্যই চ্যানেলটাকে একবার চেক আউট করবেন ক্রিকেটের সমস্ত আপডেট পাওয়ার জন্য। এবং এই ভিডিওটা যদি ভালো থাকে, নতুন কিছু ট্রাই করলাম একসাথে পাশাপাশি দাঁড়িয়ে, তো আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন অয়ন ভাইফকে। সঙ্গে থাকবেন। জয় টিম ইন্ডিয়া।